হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা 16.2 অনুশীলনের গাণিতিক সমস্যার সমাধান করছিলাম। চলো আজকে বাকি সমস্যাগুলোর সমাধান করি। দেখো, এখানে দেওয়া আছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। বলছে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে। তাহলে দেখো তো এখানে আমরা কি করতে পারি। যদি ধরো আয়তক্ষেত্রটার আগে এই সম্পর্কটা থেকে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করি, তাহলে আমরা ইজিলি আয়তক্ষেত্রটার পরিসীমা নির্ণয় করতে পারবো। আর আরেকটা তথ্য দেওয়া আছে, দেখো যে বলছে বর্গক্ষেত্রটির পরিসীমা কি হবে, আয়তক্ষেত্রের পরিসীমার সমান। যদি আয়তক্ষেত্রের পরিসীমা আমরা পেয়ে যাই, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সমান থেকে আমরা বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজিলি নির্ণয় করতে পারবো। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটিকে বাঁধতে মোট কতটি পাথর লাগবে। তাহলে যদি আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাই, তাহলে যদি এই বর্গাকার পাথরের যে ক্ষেত্রফল দ্বারা যদি ভাগ দেই, তাহলে আমরা পাথরের সংখ্যা পেয়ে যাব। তাহলে দেখো এগুলোকে আমরা কিভাবে করে সংজ্ঞায়িত করব। তো চলো আলোচনা করি। তা দেখো যে ধরি ধরি আয়তাকার আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রের প্রস্থ। আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কেন প্রস্থ ধরলাম, কারণ দেখো যায় দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের সাথে তুলনা করতেছে। তাহলে যে যার সাথে তুলনা করবে সেটাকে আমরা ধরে নিব। তাহলে ধরে নিলাম যে হচ্ছে প্রস্থ এক্স, তাহলে হচ্ছে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য বলছে যে প্রস্থের 3 গুণ, তাহলে এক্স ইন্টু 3 সমান সমান আমরা পাবো হচ্ছে 3x। তাহলে দেখো অতএব আয়তাকার আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো আমরা হচ্ছে 3x ইন্টু এক্স ইকুয়াল টু হচ্ছে কত, যে 3x স্কয়ার। দেখো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম যে 3x স্কয়ার, আর আমাদের প্রশ্নে দেওয়া ছিল আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 768 বর্গমিটার। তাহলে লিখি, অতএব দেখো যে প্রশ্ন মতে তাহলে এই ক্ষেত্রফলটা পাবো, দেখো 3x স্কয়ার ইকুয়াল টু, আর আমাদের দেওয়া ছিল হচ্ছে 768 বর্গমিটার। তাহলে দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি x স্কয়ার ইকুয়াল টু 768 ডিভাইডেড বাই 3, তাহলে এটা সমান সমান আমরা পেয়ে যাবো হচ্ছে 256। তাহলে দেখো অতএব x যদি এই পাশে রেখে দেই, তাহলে x তাহলে বাম পাশে যায় হয়ে যাবে রুট ওভার, তাহলে দেখো 256। ওকে, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 16। তাহলে দেখো তো যে আমরা এখানে কি পেয়ে গেলাম, যে আয়তাকার ক্ষেত্রটার দেখো যে ক্ষেত্রের ক্ষেত্রের প্রস্থ পেয়ে গেলাম। আয়তক্ষেত্রের প্রস্থ কত পেলাম, যে হচ্ছে 16। তাহলে অতএব দেখো দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য সমান সমান যেহেতু 3x, তাহলে সমান সমান আমরা পাবো দেখো 3 ইন্টু 16 ইকুয়াল টু কত, 48। এটা আমাদের একক গুলো দেওয়া ছিল হচ্ছে ক্ষেত্রফল দেওয়া ছিল হচ্ছে বর্গ মিটারে, তাহলে এগুলো হবে দৈর্ঘ্য এবং প্রস্থ হবে মিটারে। ওকে, তাহলে দেখো আয়তক্ষেত্রটার আমরা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি। তাহলে এখন আমরা কি করবো, যে আয়তক্ষেত্রটার পরিসীমা নির্ণয় করি। তাহলে দেখো অতএব আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা কি জানি, যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, তাহলে দেখো যে 2 ইন্টু দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য পেয়েছি হচ্ছে 48, দেখো 48 প্লাস প্রস্থ পেয়েছি হচ্ছে 16। তাহলে এখন এখানে যোগ করো যে 2 ইন্টু, তাহলে দেখো 8 আর 6 যোগ করলে পাবো হচ্ছে 14, 4 হাতে বাকি 1, 4 আর 5 আর 6, তাহলে এটার পরিসীমা পেয়ে যাবো হচ্ছে 128 মিটার। ওকে, দেখো বলছে যে আয়তাকার, এই যে দেখো বর্গক্ষেত্রটার পরিসীমা বলছে আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে যদি আবার দেখো আমরা প্রশ্ন মতে করি, দেখো যে প্রশ্ন মতে তাহলে আমরা কি পাবো, যে বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান বলছে যে কি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। ওকে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত বেশি, 128। তাহলে বর্গের পরিসীমা আমরা জানি যে হচ্ছে 4a, যেখানে হচ্ছে a হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো ইকুয়াল টু হচ্ছে 128। তাহলে অতএব a ইকুয়াল টু দেখো যে 128 ডিভাইডেড বাই হচ্ছে 4, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 32, 3 4 12, 4 2 8 এত মিটার। তাহলে দেখো তো যে আমরা কি পেয়ে গেলাম, যে বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে অতএব এখন আমরা হচ্ছে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করি। দেখো অতএব যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত পাবো, যে এক বাহুর উপরে স্কয়ার, তার মানে কি 32, বাহুটার দৈর্ঘ্য পেয়েছি 32, তাহলে এর উপরে স্কয়ার। যদি 32 এর উপরে স্কয়ার দিই তাহলে এটা পাবো হচ্ছে 1024 বর্গমিটার। ওকে, তাহলে দেখো আমাদের হচ্ছে বর্গক্ষেত্রটার এখন ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন বলছে যে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে। তাহলে আমরা কি করবো, যে বর্গাকার পাথরটার আগে ক্ষেত্রফল নির্ণয় করে নিব। তাহলে দেখো তো কিন্তু একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, দেখো যে বর্গাকার যে পাথরটার দৈর্ঘ্য দেওয়া আছে এটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে, আর আমরা যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়েছি এটা কিন্তু মিটারে পেয়েছি। সো এই যে এককগুলোর দিকে সবসময় নজর রাখতে হবে, এগুলো কি করতে হবে, সমজাতীয় করে নিতে হবে। দেখো তাহলে অতএব
বর্গাকার পাথরের পাথরের ধরো দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে বর্গাকার পাথরের দৈর্ঘ্য দেওয়া ছিল হচ্ছে 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার। এটাকে যদি আমরা হচ্ছে এখন 100 দ্বারা ভাগ দিই তাহলে পেয়ে যাবো হচ্ছে 0.4 মিটার। অতএব বর্গাকার পাথরের তাহলে ক্ষেত্রফল, বর্গাকার পাথরের ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল কত পাবো দেখো যে 0.4 এর উপরে স্কয়ার, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। ওকে, তাহলে এটা পাবো হচ্ছে দেখো যে 0.16 বর্গ মিটার। ওকে, তাহলে এবার কি বলছে দেখো যে এই বর্গক্ষেত্রটি বাদতে মোট কতটি পাথর লাগবে। তাহলে আমরা এখন কি করব যে পুরা যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়েছি ওই ক্ষেত্রফলটাকে আমরা পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ দিয়ে দিব, তাহলে আমরা পাথরের সংখ্যা পেয়ে যাব। অতএব মোট পাথর লাগবে দেখো যে অতএব মোট পাথর লাগবে, তাহলে পুরো যে বর্গক্ষেত্রটা পেয়েছি এটা পেয়েছিলাম দেখো যে 1024, আর এখানে পাথরের জন্য ক্ষেত্রফল পেয়েছিলাম হচ্ছে 0.1630। তাহলে অতএব এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে পাবো হচ্ছে 6400 টি। অর্থাৎ এখানে কিরকম বোঝাচ্ছে যে ধরো এটা যদি আমরা একটা বর্গক্ষেত্র চিন্তা করি, তাহলে এই বর্গক্ষেত্রের ভিতরে মনে করো যে অসংখ্য এরকম হচ্ছে ছোট ছোট বর্গাকার আছে, বর্গাকার পাথর। তাহলে এই যে এরকম হচ্ছে আমাদের কয়টা পাথর লাগবে, অর্থাৎ যদি আমরা মোট ক্ষেত্রফলটাকে বর্গাকার পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ দিই তাহলে আমরা হচ্ছে পাথরের সংখ্যা পেয়ে যাব। এরপরে সমস্যার সমাধান করি। দেখো দেওয়া আছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গ মিটার, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা ধরে নিই প্রথমে যে ধরি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে এক্স, আর দেখো যে প্রস্থ ধরে নিলাম হচ্ছে মনে করো ওয়াই। ওকে, আমাদের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, অতএব দেখো যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে দেখো দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ওকে, আমরা দেখো আমাদের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম হচ্ছে এক্স ওয়াই, আর প্রশ্নে দেওয়া ছিল ক্ষেত্রফল হচ্ছে 160 বর্গ মিটার। তাহলে দেখো তো এই প্রশ্ন মতে তাহলে আমাদের ক্ষেত্রফল পেয়েছি দেখো যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 160 বর্গ মিটার। আরেকটা দেখো আমাদের তথ্য দেওয়া আছে, বলছে যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি একটি বর্গাকার হবে। দেখো আমরা হচ্ছে চিত্র একে বোঝার চেষ্টা করি। তো মনে করি বুঝার সাথে ধরে নেই যে এটা আমাদের হচ্ছে একটা আয়তক্ষেত্র। ওকে, মনে করি যে এ বি সি ডি এটা আমাদের হচ্ছে একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা ধরে নিলাম হচ্ছে, এটা পুরোটা দৈর্ঘ্য হচ্ছে এক্স, আর প্রস্থটা হচ্ছে ধরছি হচ্ছে ওয়াই। এখন বলছে কি দেখো যায় আয়তক্ষেত্রটা যদি দৈর্ঘ্য 6 মিটার কম হয়, তো মনে করলাম যে এখান থেকেই আমাদের কত যায় 6 মিটার, যদি ধরো 6 মিটার কম হয় তাহলে এটাকে আমি বিন্দুটা দিলাম মনে করো ই, আর এখানে হচ্ছে এফ। তাহলে বলতো যে ডি এবং ই এটুকু দূরত্ব কত পাবো, x-6 পাবো। তো বলছে যদি দৈর্ঘ্য 6 মিটার কমানো হয় তাহলে সেটা কি হবে, একটা হচ্ছে বর্গক্ষেত্র হবে। তাহলে বর্গক্ষেত্র হলে আমরা জানি যে চারটা বাহুই সমান হবে। তাহলে যদি চারটা বাহু সমান হয় তাহলে দেখো তো যে এই বাহুটা এবং এই বাহুটা কি হবে, সমান হবে। তাহলে আমরা এই সূত্র থেকে আমরা কি লিখতে পারবো, দেখো যে y লিখতে পারবো হচ্ছে x-6, এটা আমরা হচ্ছে অবশ্যই লিখতে পারবো। এরপরে দেখো তো তাহলে যদি x এবং y আমরা লিখছিলাম 160 বর্গ মিটার, তাহলে y আবার এখান থেকে দ্বিতীয় সূত্র থেকে পেলাম হচ্ছে y x-6। তাহলে এখন এখানে মানগুলো ইনপুট করে দাও। তাহলে দেখো যে x ইন্টু y, y এর মান পেয়েছি আমরা দেখো যে x-6 হচ্ছে 160 বর্গ মিটার। বাহ, তাহলে এখানে এখন গুণ করে দেই। দেখো x স্কয়ার প্লাস মাইনাস 6x, আর 160টারে এদিকে নিয়ে আসো, বাম সাইডে নিয়ে আসো, তাহলে এটা পাবো হচ্ছে এত ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে আমাদের এখন কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের এখানে কি করতে হবে, দেখো যে এইটা রাশি এবং এই রাশিটাকে আমরা হচ্ছে গুণ করব। তাহলে এই দুটো গুণ করলে পাবো 160 x স্কয়ার। এখন দেখো আমাদের বিয়োগ করে কত লাগবে, যে 6x লাগবে। তাহলে এমন দুইটা সংখ্যা দ্বারা আমরা এখন গুণ করব, যে সংখ্যা দুটো গুণ করলে আমরা হচ্ছে 160 x স্কয়ার পাবো। তাহলে দেখো তো যে যদি আমি 10x ইন্টু 16x করি তাহলে এটা সমান কিন্তু পেয়ে যাবো হচ্ছে 160 x স্কয়ার। আবার দেখো যে -16x স্কয়ার থেকে যদি +16x করি তাহলে কিন্তু আমরা হচ্ছে -6x পেয়ে যাবো। ওকে, তাহলে দেখো এটা সমান লিখতে পারবো যে x স্কয়ার -16x প্লাস 10x মাইনাস 160 ইকুয়াল টু 0। তাহলে বাহ, তাহলে দেখো এখান থেকে হচ্ছে x কমন নিয়ে নাও, তাহলে পাবো হচ্ছে x-16, দেখো প্লাস তাহলে 10 কমন নিয়ে নাও, তাহলে এখানে থাকবে হচ্ছে x-16 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো বাহ, তাহলে x-16 আর হচ্ছে দেখো যে x + 10 ইকুয়াল টু 0। তাহলে দেখো যে এটা সমান যেহেতু 0 এবং এটা সমান 0,
তাহলে আমরা আলাদাভাবে লিখতে পারবো। দেখো যে x মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0 অথবা অথবা x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো x ইজ ইকুয়াল টু হচ্ছে 16 আর এখানে পাবো হচ্ছে x ইজ ইকুয়াল টু মাইনাস 10। দেখো এখানে আমাদের হচ্ছে কি মাইনাসটা হচ্ছে গ্রহণযোগ্য হবে না। দেখো এটা লিখে দিব হচ্ছে যে গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ আমরা জানি দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। ওকে, তাহলে দেখো x এর মান এটা পেয়ে গেলাম, তাহলে এটা আমাদের হচ্ছে গ্র্যান্ডেড মান। তাহলে আমরা দেখো আয়তক্ষেত্রটার কিন্তু দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে অতএব আয়তক্ষেত্রের প্রস্থ ধরে নিয়েছিলাম হচ্ছে y। যদি x এর মানটা দেখো এই রাশিটাতে বসায় দেই, তাহলে দেখো যে y ইজ ইকুয়াল টু আয়তক্ষেত্রের প্রস্থ y ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে x এর মান হচ্ছে 16 মাইনাস 6, তাহলে ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 10 মিটার। ওকে, এটা হচ্ছে आंसर। আমাদের নির্ণয় করতে বলছিল আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করা। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য পেয়ে যাবো হচ্ছে 16 মিটার এবং আয়তক্ষেত্রটির প্রস্থ পাবো হচ্ছে 10 মিটার। তো আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে চলো 7 নম্বর সমস্যার সমাধান করি। দেওয়া আছে একটি সামুদ্রিকের ভূমি উচ্চতা 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গ মিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। তাহলে দেখো আমাদের ভূমি এবং উচ্চতার মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, আর আমরা যদি সামুদ্রিকের ভূমি এবং উচ্চতা জানি তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি, তাহলে এখান থেকে আমরা ইজিলি ভূমি এবং উচ্চতা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো তো ধরি কি ধরবো, দেখো যে বলছে সামুদ্রিকের ভূমি উচ্চতা 3/4 অংশ, তাহলে উচ্চতার সাথে ভূমির তুলনা করতেছে, তাহলে আমরা ধরে নিব হচ্ছে উচ্চতা। দেখো যে সামুদ্রিকের উচ্চতা ধরে নিলাম মনে করো s। তাহলে দেখো অতএব সামুদ্রিকের ভূমি পাবো, দেখো যে সামুদ্রিকের ভূমি, তাহলে ভূমি কত, যে ভূমি পাবো হচ্ছে উচ্চতা 3/4 অংশ, উচ্চতা ধরে নিয়েছিলাম হচ্ছে s এর কত, যে 3/4 অংশ, অর্থাৎ 3s/4 অংশ। তাহলে ভূমিকে যদি আমরা b দ্বারা চিহ্নিত করি, তাহলে দেখো উচ্চতা পেয়ে গেলাম হচ্ছে 3s/4। ওকে, আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রফল কি, যে ভূমি ইনটু উচ্চতা। তাহলে অতএব প্রশ্ন মতে তাহলে আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল জানি যে কি ভূমি ইনটু উচ্চতা। তাহলে দেখো এখানে আমরা ভূমি পেয়েছি 3s/4 ইনটু উচ্চতা দেওয়া আছে হচ্ছে s ইজ ইকুয়াল টু, আর আমাদের দেখো এখানে প্রশ্নে আমাদের ক্ষেত্রফল দেওয়া ছিল হচ্ছে 363। তাহলে অতএব এখান থেকে এখন ক্যালকুলেশন করি, তাহলে উপরে ক্যালকুলেশন করলে পাবো 3s স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো 4 এর সাথে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে 4 ইনটু 363 এটা করি, তাহলে এখানে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 1452। দেখো তাহলে দেখো যে এখানে আমাদের টার্গেট হচ্ছে s এর, এখানে আমাদের ভূমি এবং উচ্চতার মান নির্ণয় করা, তাহলে আমরা এখান থেকে হচ্ছে s এর মানটা নির্ণয় করে নেব। দেখো তাহলে s স্কয়ার সমান সমান কি হবে, দেখো 1452 ডিভাইডেড বাই, এখানে 3 গুণ অবস্থায় ছিল, ডান সাইডে গেলে ভাগ হয়ে যাবে, ডিভাইডেড বাই 3। তাহলে দেখো যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো দেখো যে 484। ওকে, তাহলে দেখো তাহলে আমরা এখানে কি পেলাম, যে s স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 484। দেখো তাহলে রুট ওভার 484, তাহলে এটা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো তাহলে এর মান পেয়ে যাবো হচ্ছে 22। তাহলে এটা কত পেলাম, যে বর্গ মিটারে দেওয়া ছিল, তাহলে আমাদের এটা একক হয়ে যাবে উচ্চতা 22 মিটার। তাহলে দেখো আমরা হচ্ছে সামুদ্রিকটার উচ্চতা পেয়ে গেলাম। তাহলে অতএব দেখো সামুদ্রিকের ভূমি, তাহলে অতএব সামুদ্রিকের ভূমি, তাহলে সামুদ্রিকের ভূমি কত পেয়েছিলাম, যে 3s/4। ওকে, তাহলে দেখো 3 ইন্টু s এর মান পেয়েছি হচ্ছে 22। তাহলে দেখো যে 22 ডিভাইডেড বাই কত 4, তাহলে উপরে যদি ক্যালকুলেশন করো তাহলে পাবো 66 ডিভাইডেড বাই 4 হচ্ছে 16.5 এত মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের आंसर। তাহলে এখানে আমাদের নির্ণয় করতে বলছিল যে ভূমি এবং উচ্চতা, তাহলে সামুদ্রিকের ভূমি পেয়ে যাবো হচ্ছে 16.5 আর উচ্চতা পেয়ে যাবো হচ্ছে 22 মিটার। তারপরে চলো 8 নম্বর সমস্যার সমাধান করি। দেওয়া আছে একটি সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বলছে সামুদ্রিকের ভূমি 125 মিটার এবং প্রস্থ 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। সামুদ্রিকের দেখো ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, তাহলে সামুদ্রিকের ভূমি যে আর উচ্চতা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আর সামুদ্রিকের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তাহলে সেটা কি বলছে, দেখো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি সমান হয় তাহলে এখান থেকে আমরা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবো। আর যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে আমরা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য ইজিলি নির্ণয় করতে পারবো, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু এ হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো দেওয়া আছে, লিখো যে দেওয়া আছে সামান্তরিকের ভূমি, দেখো সামুদ্রিকের ভূমি দেওয়া আছে 125 মিটার আর উচ্চতা সামুদ্রিকের ভূমিটারে বি ধরো আর উচ্চতারে এইচ ধরো, এইচ হচ্ছে কত, যে 5 মিটার। অতএব দেখো যে সামুদ্রিকের ক্ষেত্রফল
অতএব সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি জানি যে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো যে 125 ইন্টু উচ্চতা হচ্ছে 5, তাহলে এটা যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 625 বর্গ মিটার। তাহলে দেখো আমরা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। আর আমাদের আরেকটা দেখো যে সত্য দেওয়া আছে যে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে দেখো তো এই প্রশ্ন মতে যে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলছে কি সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল পেয়েছিলাম আমরা হচ্ছে 625। তাহলে দেখো বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, বর্গের ক্ষেত্রের ক্ষেত্রফল যে এক বাহুর উপরে স্কয়ার। তো আমরা ধরে নিই যে বর্গাকার যে ক্ষেত্রটা আছে এটার বাহুর দৈর্ঘ্য কি a, তাহলে এর ক্ষেত্রফল কি পাবো যে a স্কয়ার ইকুয়াল টু দেখো যে 625। ওকে, তাহলে দেখো তাহলে a ইকুয়াল টু আমরা কত পাবো যে √625। তাহলে a ইকুয়াল টু তাহলে যে 625 এর উপরে যদি আমরা বর্গ করি তাহলে পেয়ে যাবো হচ্ছে 25 মিটার। তাহলে দেখো বর্গাকার ক্ষেত্রটার কিন্তু আমরা হচ্ছে বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। তাহলে এবার নির্ণয় করতে বলছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে অতএব দেখো যে অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি কি যে √2 ইন্টু এ। তাহলে দেখো যে √2 ইন্টু এ, কত, এর মানটা হচ্ছে বর্গক্ষেত্রের সমান সমান বাহু দৈর্ঘ্য, তাহলে এর মানটা পেয়েছিলাম হচ্ছে 25। তাহলে 25 √2 কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাবো হচ্ছে এত মিটার। দেখো এখানে যদি তুমি ক্যালকুলেটরে মানটা বসাই দাও তাহলে এটার মান পাবো হচ্ছে দেখো 35.35 মিটার। এটা হলো আমাদের আনসার। আমাদের নির্ণয় করতে বলছিল বর্গক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য পাবো 35.35 মিটার। একটি সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার ও 26 সেন্টিমিটার। এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই ম্যাথটাই সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথ এই অনুশীলনের। তো দেখো যে বলছে যে সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার ও একটা হচ্ছে 26 সেন্টিমিটার। তো ধরে নিলাম যে দেখো যে এ বি সি ডি এটা একটা হচ্ছে আমাদের সামুদ্রিক। সামুদ্রিকে জানি বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তাহলে দেখো এটার যদি 30 সেন্টিমিটার হয় তাহলে ওপরটা হবে কত, 30 সেন্টিমিটার। আর এটা যদি 26 হয় তাহলে এটা হবে আমাদের 26। ওকে, আর একটা দেওয়া আছে বলছে দেখো ক্ষুদ্রতম কর্ণটি দেওয়া আছে দেখো 28 সেন্টিমিটার। তাহলে ধরে নিলাম যে এই যে বি এবং ডি যোগ করে দেই, দেখো যে বি আর ডি, তাহলে এটা হলো আমাদের সে ক্ষুদ্রতম কর্ণটার দৈর্ঘ্য, দেখো যে 28 সেন্টিমিটার হলে বলছে যে দেখো অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে আমাদের নির্ণয় করতে বলছে অপর কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে এ এবং সি এর মানটাই আমাদের নির্ণয় করতে বলছে যে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা, অর্থাৎ এ সি এর মান আমরা নির্ণয় করব। তাহলে দেখো তো এখানে আমরা হচ্ছে কি করতে পারি একটু চিন্তা করি। দেখো যদি আমরা এ বি ডি এই ত্রিভুজটা চিন্তা করি, দেখো তাহলে এই ত্রিভুজের কিন্তু এ বি বি ডি এবং এডি এই তিনটা বাহুরে আমরা কিন্তু মান জানি। আর আমরা জানি যে যদি বিষমবাহু ত্রিভুজ হয় তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে জানি যে পরিসীমা থেকে অর্ধ পরিসীমা থেকে। তাহলে এখান থেকে আমরা কিন্তু হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে যদি এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি তাহলে, আর অপোজিট ভাবে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে কিন্তু দেখো যে ডি থেকে আমরা কিন্তু এই উচ্চতাটাও এখান থেকে আমরা হচ্ছে নির্ণয় করতে পারবো। এই যে উচ্চতাটা, যদি এই উচ্চতাটা আমরা নির্ণয় করতে পারি তাহলে করে নেই। দেখো যে যদি এ বিটাকে ধরো আমি একটু হচ্ছে বর্ধিত করলাম আর সি বিন্দু থেকে আমি হচ্ছে একটা লম্ব অঙ্কন করলাম, তাহলে দেখো যে সি বিন্দু থেকে যদি লম্ব অঙ্কন করি তাহলে এই যে এটা কি হবে মনে করতে ডি বিন্দুতে তা সেট করে। তাহলে দেখো যে সি বিন্দু থেকে যে লম্বটা অঙ্কন করলাম এই যে এইচ এর মান, তাহলে এইচ এর মানের হচ্ছে সমান হবে। তারপরে দেখো তো যে যদি এ সি ডি এই পুরো ত্রিভুজটা সমকোণী ত্রিভুজটা আমরা এখন পরে চিন্তা করি, তাহলে এ ডির যদি আমরা দৈর্ঘ্য জানি এবং সি ডির যদি দৈর্ঘ্য জানি তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা এসির মানটা অবশ্যই নির্ণয় করতে পারবো। তো দেখো যে কিভাবে করে সংজ্ঞায়িত করি। তো দেখো যে মনে করি প্রথমে দেখো যে মনে করি বিডি কর্ণটা কি করছে, দেখো যে বিডি কর্ণটি এ বি সি ডি সামান্তরিককে কে দুইটি ভাগে বিভক্ত করছে, দুইটি ভাগে বিভক্ত করে। ওকে, তাহলে দুইটি ভাগে বিভক্ত করে আর কি কি কাজ করে নিলাম যে এ বি বাহুকে দেখো যে এ বি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, বর্ধিত করি, অর্থাৎ এতক্ষণ ধরে যা কাজ করছি সেগুলো হচ্ছে লিখে নিচ্ছি। এবি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি এবং সি বিন্দু হতে দেখো যে সি বিন্দু হতে
বিডি রেখার উপর সিডি লম্ব আঁকি, সিডি লম্ব আঁকি। এটুকুই আমরা হচ্ছে কাজ করে নিছি। ওকে, তাহলে দেখো তো যে যদি এখন আমরা এ বি ডি ত্রিভুজটা চিন্তা করি, তাহলে দেখো যে ত্রিভুজ এ বি ডি হতে পাই আমরা হচ্ছে এই ত্রিভুজটার এই ত্রিভুজটার হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করে নেব। তাহলে দেখো তো এ বি ডি হতে পাই, তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কি করতে হবে, আমাদের পুরো অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে নির্ণয় করে নাও যে অর্ধ পরিসীমা, দেখো যে পরিসীমা অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা আমরা সমান সমান কি জানি, যে বাহুগুলার যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে এখানে দেখো বাহুগুলা কত কত পেয়েছি, যে 30 প্লাস 28 প্লাস 26 আর ডিভাইডেড বাই 2 অর্ধ পরিসীমা। তাহলে দেখো এটা মান পেয়ে যাবো হচ্ছে, দেখো যে 42 সেন্টিমিটার। এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে আমরা ক্ষেত্রফল কি জানতাম, ধরো যে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। যেখানে আমাদের অর্ধ পরিসীমাটা ছিল কত, যে এস, তাহলে এখানে লিখে দেওয়া হচ্ছে এস এস ইজ ইকুয়াল টু, তাহলে এখানে আমরা কিন্তু অতএব এস এর মানটা এখানে পেয়ে গেছিলাম। তাহলে এ বি সি কি, বাহুগুলা দৈর্ঘ্য। ধরো এটারে যদি আমি এ বাহু ধরি, এটারে ধরলাম হচ্ছে বি বাহু, আর এই যে 28 বিডির মানটা ছিল, তাহলে এটারে যদি আমরা সি ধরি, তাহলে দেখো তো এর ক্ষেত্রফলটা কি পাবো, যে রুট ওভার, দেখো যে এস এর মান পেয়েছি হচ্ছে 42, তাহলে দেখো যে 42 মাইনাস এ, কত ধরে নিছি যে 30, আর 42 মাইনাস বি ধরে নিয়েছিলাম 26, আর এখানে দেখো তাহলে রুটটা বাড়ায় দাও, তাহলে দেখো যে 42 মাইনাস, তাহলে বিডি এটার দৈর্ঘ্য ছিল হচ্ছে 28। ওকে, তাহলে দেখো রুট ওভার 42 ইন্টু, তাহলে এখানে পাবো হচ্ছে যে 12 ইন্টু, তাহলে দেখো এখানে পাবো হচ্ছে 16 ইন্টু, আর এখানে পাবো হচ্ছে 14। তাহলে এখানে যদি পুরোটা ক্যালকুলেশন করে দাও, তাহলে এর মানটা পাবো হচ্ছে 336 বর্গ সেন্টিমিটার। আমাদের সেন্টিমিটার এককে দেওয়া ছিল সেন্টিমিটার। এই ম্যাথগুলো করার ক্ষেত্রে কিন্তু এককের দিকে খুব নজর রাখতে হবে। দেখো 336 বর্গ সেন্টিমিটার, তাহলে দেখো এবিডিটার কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে দেখো তো যে আবার আবার যদি আমি চিন্তা করি, দেখো যে আবার আবার ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, এ বি ডি এর ক্ষেত্রফল সমান সমান আমরা এখানে পেলাম হচ্ছে 336। দেখো 336 বর্গমিটার। তাহলে দেখো এবিডি এর ক্ষেত্রফল আমরা অন্যভাবে করে আবার জানি, যে আমরা কি জানি, ভূমি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে দেখো এ বি ডি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা তাহলে আমি ভূমি ধরে নিলাম, মনে করো যে এ বিটারে। তাহলে দেখো ভূমি এখানে হচ্ছে এ বি ইন্টু উচ্চতা, তাহলে উচ্চতা কি, ধরো এটারে যে কোনো একটা নামকরণ করো, ধরো এম দাও, তাহলে হচ্ছে ডিএম, উচ্চতা হচ্ছে ডিএম। তাহলে ইকুয়াল টু পাবো হচ্ছে 336। তাহলে দেখো যে হাফ ইন্টু ভূমি, দেখো ভূমির মান কত পেয়েছি 30 ইন্টু উচ্চতার মান পেয়েছি হচ্ছে এইচ, ইজ ইকুয়াল টু হচ্ছে 336। ওকে, তাহলে দেখো এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে থাকবে 15। তাহলে যদি এইচ এর মান আমরা নির্ণয় করি, দেখো বা, তাহলে এই সমান সমান পাবো দেখো 336 ডিভাইডেড বাই 15। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মানটা পেয়ে যাবো হচ্ছে 22.4, উচ্চতা হচ্ছে এত সেন্টিমিটার। তাহলে দেখো এই যে এটুকুর উচ্চতা আমরা পেয়ে গেলাম, তার মানে কি এই দিকের উচ্চতাটাও আমরা পেয়ে গেলাম, তাহলে এটার মান পেলাম কত, যে 22.4। ওকে, তো আমাদের এখন দেখো টার্গেট কি, যে এ সির এই কর্ণটার হচ্ছে মান নির্ণয় করবো। তাহলে দেখো এ সি কর্ণটার যদি মান নির্ণয় করতে যাই, তাহলে দেখো সিডির কিন্তু আমরা মান পেয়ে গেছি। আবার দেখো বিসি এই মানটা কত 26, কারণ এটা হচ্ছে সামান্তরিকের অপর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল 26। তাহলে এখন আমাদের বিডির মানটা আমরা হচ্ছে জানি না, তাহলে এই বিডির মানটা হচ্ছে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আবার 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 যদি দেখো যে চিন্তা করি, আবার যে ধরি দেখো যে বিডি ইকুয়াল টু ধরে নিলাম মনে করো এক্স। ওকে, এটুকুর মান ধরে নিলাম এক্স। তাহলে দেখো যে ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে সমকোণী ত্রিভুজ হতে আমরা কি পাবো, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু সমকোণটা উৎপন্ন হয়েছে, তাহলে সমকোণের বিপরীতটা কি, আমাদের অতিভুজ। তাহলে দেখো অতিভুজ, তাহলে অতিভুজের মান কত, 26 এর উপর স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার। সিডির মানটা পেয়েছি দেখো যে 22.4 এর উপর স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে এক্স স্কয়ার, তাহলে এক্স এর উপর স্কয়ার। ওকে, তাহলে এখন দেখো এখানে ক্যালকুলেশন করো, দেখো 26 এর উপর যদি আমরা স্কয়ার দিই, তাহলে এটা পাবো হচ্ছে দেখো 676 ইকুয়াল টু, আর দেখো যে 22.4 এর উপর স্কয়ার দাও, 22.4, এটার উপরে যদি দেখো 22.4 এর উপরে যদি স্কয়ার দেয়, তাহলে এর মানটা পেয়ে যাবো দেখো 501.4
6 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে দেখো স্কোয়ারটার এক পাশে রাখো আর সংখ্যাগুলোরে অপর পাশে পাঠিয়ে দাও। তাহলে এখানে পাবো কত দেবো 6 মাইনাস 501.76। তাহলে দেখো বাহ, এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে এটার মান পেয়ে যাবে দেখো যে 174.24। ওকে, তাহলে দেখো এক্স ইজ ইকুয়াল টু, তাহলে এটা পাবো হচ্ছে 13.2। ওকে, এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার। তাহলে দেখো এই যে এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম কত, যে 13.2 সেন্টিমিটার। এখন দেখো, এখন আমাদের টার্গেট কি, যে এসির মানটা নির্ণয় করব। তাহলে দেখো এই পাশটা পরিষ্কার করে দেই। তাহলে দেখো যে ত্রিভুজ, তাহলে দেখো যে ত্রিভুজ এ সি ডি হতে পাই, ত্রিভুজ এ সি ডি হতে পাই, অর্থাৎ কি এ সি ডি, এ সি ডি হতে, তাহলে আমরা কি পাবো, দেখো যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে সমকোণ তৈরি হয়েছে, তাহলে সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার দেখো যে এসি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্ব কি, যে সিডি স্কয়ার, সিডি স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে এডি স্কয়ার। তাহলে দেখো এডি স্কয়ার। ওকে, তাহলে এসি মানটা আমরা নির্ণয় করবো। তাহলে দেখো সিডি, সিডির মানটা পেয়েছিলাম দেখো যে 22.4 এর উপরে স্কয়ার প্লাস এডি, দেখো তো এডি, এডি সমান সমান আমরা কি লিখতে পারবো, লিখতে পারবো দেখো যে এবি প্লাস বিডি এর উপরে স্কয়ার। তাহলে দেখো 22.4 এর উপরে স্কয়ার প্লাস, তাহলে দেখো এবি, এবির মানটা পেয়েছিলাম হচ্ছে 30 প্লাস, আর দেখো বিডি, বিডির মানটা পেয়েছিলাম হচ্ছে 13.2 এর উপরে স্কয়ার। দেখো এটা যদি তুমি পুরাটা ক্যালকুলেটরে বসাই দাও তাহলে এটা পেয়ে যাবো হচ্ছে দেখো 2368। ওকে, তাহলে এটা কার মান পাচ্ছি, দেখো যে এসি স্কয়ারের মান পেলাম। দেখো তাহলে বাহ, তাহলে অতএব দেখো যে এসি সমান সমান আমরা কি লিখতে পারবো, দেখো যে √2368। তাহলে ক্যালকুলেটরে বসাই দাও তাহলে পাবা 48.66 এত সেন্টিমিটার দেওয়া ছিল। তাহলে এককটা পেয়ে যাবো আমরা হচ্ছে সেন্টিমিটার, এককটা পেয়ে যাবো হচ্ছে এটা। তো এটাই আমাদের হচ্ছে মান নির্ণয় করতে বলছিল, বলছিল যে অপর কর্ণের মান নির্ণয় করো। তাহলে আমরা হচ্ছে অপর কর্ণটা মান নির্ণয় করলাম। এরপরে চলো, এরপরে আমরা 10 নম্বর সমস্যার সমাধান করি। বলছে একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার, এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তো মনে করে নেই যে এ বি সি ডি এটা একটা আমাদের হচ্ছে রম্বস। তো আমরা জানি রম্বস কাকে বলে, যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে বলা হচ্ছে রম্বস। তাহলে কি 4টা বাহু এর সমান হবে। তাহলে দেখো এটা যদি এ হয় তাহলে এটা হবে, এটা হবে, তাহলে এটা হবে এ। আরেকটা আমাদের কি দেওয়া আছে, দেখো যে ক্ষুদ্রতম কর্ণটি দেওয়া আছে 54 সেন্টিমিটার। তাহলে ধরে নেই যে আমাদের ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে এটাই। দেখো যে মনে করি যে হচ্ছে বিডি, এটা আমাদের হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ, কর্ণটার দৈর্ঘ্য দেওয়া আছে তার কত, আমাদের এটা হচ্ছে 54 সেন্টিমিটার। দেখো যে 54 সেন্টিমিটার, এবং বলছে যে এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের অপর কর্ণ নির্ণয় করতে বলছে। তাহলে অপর কর্ণ কোনটা, দেখো যে এ এবং হচ্ছে এই যে সি, এই এ সিটাই আমাদের হচ্ছে এখানে নির্ণয় করতে বলছে। আমরা জানি যে রম্বসের কর্ণতে কি করে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যদি সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে এখানে কি করব, যে মনে করি যে এদের মিলিত বিন্দুটা হচ্ছে ও। তাহলে দেখো যে বিডি সমান সমান আমরা পেয়েছিলাম যে 54, তাহলে এটাকে কি করবে, অবশ্যই দুইটা ভাগে বিভক্ত করবে। তাহলে দেখো যে ওডি, ওডি সমান সমান আমরা কত পাবো, যে এটার মান পাবো যে 27, আর ওবি তাহলে এটার মানও কত পাবো, 27 পাবো, এটুকুর মান। কারণ কি করে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওকে, তাহলে ধরি, দেখো ধরি, ধরি রম্বসের, রম্বসের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্যটা ধরে নিলাম এ। আর দেখো যে রম্বসের, রম্বসের কর্ণ, তাহলে দেখো রম্বসের কর্ণ দেওয়া আছে বিডি, বিডি ইজ ইকুয়াল টু দেওয়া ছিল হচ্ছে আমাদের 54 সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, লিখা যায় রম্বসের, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে, পরস্পরকে ও বিন্দুতে, ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা পাবো কি, দেখো যে ওডি ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 27, আর ও বি সমান সমান এটাও পাবো হচ্ছে 27। তাহলে আমাদের নির্ণয় করতে বলছে যে এসি ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে অর্থাৎ এসি কর্ণটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো যে, দেখো যেহেতু আমরা ধরে নিছি রম্বসের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে অতএব আমরা জানি, দেখো যে রম্বসের, রম্বসের পরিসীমা, রম্বসের পরিসীমা, পরিসীমা কি আমরা জানি, রম্বসের পরিসীমা কি, যে 4a। তাহলে দেখো যে 4 ইন্টু এ, এ কত পেয়েছিলাম, দেখো এ আমরা হচ্ছে ধরে নিয়েছিলাম
যে রম্বসটার হচ্ছে বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম এ, তাহলে রম্বসের পরিসীমা পাবো হচ্ছে 4a। তাহলে দেখো তো অতএব প্রশ্ন মতে তাহলে আমরা কি লিখতে পারবো যে 4a ইজ ইকুয়াল টু, আর আমাদের পরিসীমা দেওয়া ছিল 180। তাহলে দেখো তো এ ইজ ইকুয়াল টু পাবো, দেখো 180 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু কত পাবো, 45। ওকে, তাহলে দেখো এই যে বাহুগুলোর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত, যে 45। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য পেয়ে গেলাম 45। সবগুলো বাহুই যেহেতু সমান, তাহলে সবগুলো বাহুই হচ্ছে 45 হবে। ওকে ওকে, এরপরে দেখো এখন আমরা হচ্ছে চিন্তা করি, দেখো যে এই যে এটুকুর মান আমরা নির্ণয় করতে পারবো কিনা। দেখো তো যে যদি এ ও ডি আমি ত্রিভুজটা চিন্তা করি, তাহলে এখানে যেহেতু সমকোণ, তাহলে সমকোণের বিপরীতটা কি, অতিভুজ আর হচ্ছে লম্বের মানটা জানি, তাহলে এখান থেকে আমরা এটার মান নির্ণয় করতে পারবো। যদি এ ও এর মান নির্ণয় করতে পারি, তাহলে এ ও এর দ্বিগুণ যদি করি, তাহলে পুরোটাই আমরা কি এসির মানটা পেয়ে যাব। ওকে, তাহলে দেখো ত্রিভুজ এ ও ডি হতে পাই, দেখো এ ও ডি এটুকু হতে আমরা কি পাবো, যে পিথাগোরাসের সূত্র অনুসারে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে দেখো অতিভুজ হচ্ছে এডি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার কি, যে ডিও স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে এও স্কয়ার। ওকে, তাহলে দেখো এডি স্কয়ার আমরা মান জানি, এডি স্কয়ার মান হচ্ছে কত, এডির মান হচ্ছে 45, তাহলে এর উপরে স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে দেখো তো যে ডিওর মান কত পেয়েছি, ডিওর মান পেয়েছি দেখো যে 27, এর উপরে স্কয়ার প্লাস এও স্কয়ার। তাহলে দেখো অতএব এও স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, যে 45 এর উপরে স্কয়ার মাইনাস 27 এর উপরে স্কয়ার, বা হ্যাঁ। তাহলে দেখো অতএব দেখো তো যে এও সমান সমান আমরা দেখো যে যদি রুট ওভার 45 এর উপরে স্কয়ার দেই মাইনাস 27 এর উপরে স্কয়ার দেই, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 36 পাবো, 36 এত। তাহলে 36 কি পাবো, হচ্ছে সেন্টিমিটার দেওয়া ছিল, তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে দেখো যে এটুকুর মান পেয়ে গেলাম আমরা হচ্ছে 36। ওকে, তাহলে দেখো তো যে তাহলে এসি সমান সমান আমরা কি লিখতে পারবো, এসি সমান সমান 2 ইন্টু দেখো যে ও এ। এটা কেন লিখতে পারবো, কারণ আমরা জানি হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি এটা যদি সমান হয়, তার মানে কি এটাও হচ্ছে সমান হবে। তাহলে দেখো যে 2 ইন্টু এর মান পেয়েছি হচ্ছে 36, তাহলে ইজ ইকুয়াল টু হচ্ছে কত, হচ্ছে 72 সেন্টিমিটার। তাহলে এই যে আমাদের এসি কর্ণটার মানটা নির্ণয় করতে বলছিল, আমরা কর্ণটার দৈর্ঘ্যটা পেয়ে গেলাম হচ্ছে 72 সেন্টিমিটার। এখন বলছে তাহলে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো তো অতএব রম্বসের ক্ষেত্রফল, দেখো অতএব রম্বসের ক্ষেত্রফল। তাহলে রম্বসের ক্ষেত্রফলের জন্য আমরা কি জানি, যে রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু d1 ইন্টু d2, অর্থাৎ d1 হচ্ছে d1 d2 হচ্ছে কর্ণদ্বয়ের গুণফল। তাহলে দেখো রম্বসের ক্ষেত্রফল পাবো হাফ ইন্টু d1 ইন্টু d2। তাহলে দেখো হাফ ইন্টু d1 যেটা আমাদের কর্ণটা দৈর্ঘ্য দেওয়া ছিল একটা হচ্ছে 54 ইন্টু, আর এই যে দেখো এসি কর্ণটা তুমি যদি d2 ধরো, তাহলে এই কর্ণটার মান বেশি হচ্ছে 72 ইজ ইকুয়াল টু, তাহলে দেখো এখানে যদি ক্যালকুলেশন করো, তাহলে পাবা হচ্ছে 1944 বর্গ সেন্টিমিটার। সেন্টিমিটারে দেওয়া ছিল, তাহলে ক্ষেত্রফলটা পেয়ে যাবো হচ্ছে বর্গ সেন্টিমিটার। তো আশা করি সবাই বুঝতে পারছি।